আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা সবাই কেমন আছি? আমরা সবাই ভালো আছি কি? সবাই একটু কমেন্ট করে জানাবো। সবাই একটু কমেন্ট করে জানাবো আমরা সবাই ভালো আছি কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি 2026 সালের শিক্ষার্থীদের জন্য আজকে আমি ইমন স্যারের পক্ষ থেকে ইমন স্যার পেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস অনুষ্ঠিত হবে, যে ক্লাসটি তোমাদের এইচএসসি 25-26 শিক্ষার্থীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রায় প্রত্যেক বোর্ডে কিন্তু প্রশ্ন চলে আসে। ওকে, সো আমরা ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা আমাদের ক্লাসটি একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা। এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ইমন স্যার পেজের একজন নিয়মিত শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত মুখ, আমাদের সবার প্রিয় আপুর নামটা আপু নিজেই বলবে, আমি বলবো না, যখন ক্লাস নিব তখনই বলবো, তাই না? আচ্ছা, তো আমরা আপু দেখবো আমরা যে আপু আজকে তোমাদের কেমন ক্লাস উপহার দিবে। তবে আমি তোমাদেরকে এতটুকু বলবো, আমি মৌমিতাকে বলেছি, ও আমার একসময় স্টুডেন্ট ছিল, আমি বলেছি যে এমন ভাবে পড়ানোর জন্য জাস্ট অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যা দরকার তাই পড়ানোর জন্য। তোমার কিন্তু এইচএসসি পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষা চলছে, এখন তুমি যদি এলেবেলে পড়াশোনা করো তাহলে তুমি দেখবা যে তোমার কিন্তু আমও যাবে, ছালা না ছালাও যাবে। সো এখন আমরা গুছিয়ে পড়াশোনা করব, যাতে আমাদের পরীক্ষাগুলোতে কাজে লাগবে। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা এবং অনেক বেশি রেসপন্স করবা, কারণ তুমি যদি রেসপন্স করো তাহলে ইনশাল্লাহ তোমার ক্লাসটি অনেক বেশি কাজে আসবে। আমি মমিতাকে রিকোয়েস্ট করব ঠিক ওই জিনিসগুলো তোমাদেরকে পড়ানোর জন্য যেগুলো তোমাদের বেশি গুরুত্বপূর্ণ এবং কাজে আসবে। ওকে, সো আমরা ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও। এভরিওয়ান, সবাই একটু ক্লাসটি শেয়ার করো। আর তোমরা কে কোথা থেকে বসে আজকে আমাদের লাইভ ক্লাসটি দেখছো তাও একটু কমেন্ট করে জানাবা। তোমরা একটু কোথা থেকে বসে আমাদের লাইভ ক্লাসটি দেখছো একটু কমেন্ট করবা। এভরিওয়ান, সব একটু কমেন্ট করো। তোমরা কে কোথা থেকে বসে আমাদের লাইভ ক্লাসটি দেখছো সব একটু কমেন্ট করবো, এবং তোমার কলেজের নাম কি সেটা লিখে আমাদেরকে একটু কমেন্ট করো। আর একটা কথা বলি, তুমি যদি ক্লাসটি শেয়ার করো তাহলে কিন্তু তুমি আমাদের আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা। যারা ক্লাস শেয়ার করবে না তারা কিন্তু পিডিএফ পাবে না। ওকে, সো তোমাকে পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিতে হবে। সো সবাই শেয়ার করে দাও। আর তুমি কোন কলেজ থেকে আজকে আমাদের ক্লাসে উপস্থিত আছো সেটা কিন্তু একটু আমাকে জানাবা। আমি দেখবো তোমরা কে কোন কলেজ থেকে সবাই একটু কমেন্ট করো। আর আমাদের এই ম্যাডামকে তোমরা কেউ চিনো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি। তোমরা কেউ কি চিনো ম্যাডামকে? আমাদের কেউ কি চিনো তোমরা? আচ্ছা, তাহলে আমরা আর কথা না বলে আমি শেয়ার করে দিচ্ছি। ওকে ম্যাডাম, তাহলে এবার ম্যাডামের পরিচয় দিবে। ম্যাডাম, ক্যারি অন। হ্যালো সবাইকে, আমি মৌমিতা সাহা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, এবং তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো একটু কমেন্টে জানাও। ম্যাডামের নাম কি ওরা মনে রাখতে পারছে? মৌমিতা সাহা। ওকে, আচ্ছা, ক্লাসটা একটু শেয়ার করে দিই, আর তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকে একটু মেনশন করে কমেন্টে আসতে বলি যেন ক্লাসটা করে, এন্ড ক্লাসটা করলে তারা উপকৃত হবে। আচ্ছা ম্যাডাম, আজকে যে ক্লাসটা তুমি নিচ্ছ, ক্লাসের টপিকটা কি বলো তো ম্যাডাম? আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য পাঠের তাহারই পরে মনে কবিতাটি। আমি জানি যে তোমরা সবাই পড়াশোনা করে ফেলেছো, কারণ অলরেডি তোমাদের টেস্ট পরীক্ষা সামনে। আমরা আজকে শুধু রিভাইজ করব, এন্ড তোমরা কতটুকু কি জানো সেটুকু একটু জাজ করব। আর ক্লাসের শেষে থাকবে তোমাদের জন্য বোর্ডের গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ। অর্থাৎ তার মানে কথা হচ্ছে যে এই আজকে এই টপিকটা পড়লে ওদের এই টপিক পড়তে হবে না, এই তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, ক্যারি অন। হ্যাঁ, ওকে। আচ্ছা, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে ক্লাসে আসতে বলো, আমি ক্লাসটা শুরু করে দিই। তাহলে আজকে আমরা পড়ব তাহারই পরে মনে কবিতাটি। তাহলে আমরা শুরু করি।
তোমরা সবাই জানো যে তাহারই পরে মনে কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। তাহারই পরে মনে কবিতাটি লিখেছে কবি সুফিয়া কামাল। আমরা কবি সুফিয়া কামাল সম্পর্কে একটু জানার চেষ্টা করব, অর্থাৎ কবি পরিচিতিটা একটু পড়ে নিব। কবি পরিচিতি থেকে বিভিন্ন প্রশ্ন আসে, ঠিক কি কি বিষয়ে কতটুকু কি প্রশ্ন আসে স্লাইডে দেওয়া আছে, আমি একটু তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই, তোমরা একটু আবার রিভাইজ করে নাও। তো সুফিয়া কামাল সম্পর্কে যদি আমরা একটু জানি, দেন সুফিয়া কামাল হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি। সুফিয়া কামাল হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন দুটো সুফিয়া কামাল সম্পর্কে, সেটি হচ্ছে তিনি বাংলাদেশের বিশিষ্ট। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি কে, তখন তোমরা আনসার করবে কবি সুফিয়া কামাল। এবং তিনি নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। এই প্রশ্নটা খুবই অ্যালার্মিং একটা প্রশ্ন, যে তোমাদের এটা আসতে পারে যে নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে, সেখানে সুফিয়া কামালের সাথে তোমাদের আরো অন্যান্য যেসব মহিলা কবিদের নাম রয়েছে তাদের নাম থাকতে পারে, এবং তোমরা আনসার করবে কবি সুফিয়া কামাল। আচ্ছা, সুফিয়া কামালের জন্ম হচ্ছে 1911 খ্রিস্টাব্দের 20 জুন। একটু কমেন্ট করে জানাও সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করে। সুফিয়া কামাল 1911 খ্রিস্টাব্দের 20 জুন জন্মগ্রহণ করে এবং তিনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করে। কোন জেলায় জন্মগ্রহণ করে? বরিশাল জেলায়। তোমরা আজকের ক্লাসে বরিশাল জেলা থেকে কে কে দেখছো একটু জানাও, যে তোমরা কেউ বরিশাল জেলার আছো কিনা, এবং কমেন্টে জানাও সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করে। তো সুফিয়া কামাল 1911 খ্রিস্টাব্দের 20 জুন বরিশালে জন্মগ্রহণ করে। এরপরেই যে ইনফরমেশন তিনটা আমাদের ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে তার পিতার নাম, মাতার নাম এবং তার পৈতৃক নিবাস। তোমরা অনেকেই তার জন্মস্থানের সাথে পৈতৃক নিবাসের যে একটা মার প্যাচ আছে সেটা গুলিয়ে ফেলো। তো সুফিয়া কামাল জন্মস্থান হচ্ছে বরিশাল, কিন্তু তার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা। তোমরা কুমিল্লা জেলা থেকে কে কে দেখছো আমাকে একটু জানাও, যে তোমরা কুমিল্লা জেলার কে কে আছো। তো সুফিয়া কামালের পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায় এবং তার পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী। তার পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী। তার পিতার নাম কি? সৈয়দ আব্দুল বারী। এবং তার মাতার নাম হচ্ছে সাবেরা বেগম। তার মাতার নাম হচ্ছে সাবেরা বেগম। তাহলে আমরা এই স্লাইড থেকে কি কি জানতে পারছি? সুফিয়া কামালের পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লা জেলায় এবং তার পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী এবং মাতার নাম হচ্ছে সাবেরা বেগম। আচ্ছা, সুফিয়া কামাল সম্পর্কে কবি পরিচিতিতে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা চাইলে একটু রিডিং করে নিতে পারো। এখান থেকে তেমন একটা প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। মানে তার সময়কার সমাজ ব্যবস্থা কেমন ছিল, তার সময়কার পড়াশোনার পরিবেশ কেমন ছিল, তার সময়কার নারীদের জীবনযাত্রা কেমন ছিল, সেই স্ট্রাগল করে এই পর্যন্ত কিভাবে সুফিয়া কামাল আসতে পারলো সেই বিষয়ে এখানে কিছু বলা আছে। আমি জাস্ট তোমাদেরকে একটু জানার জন্য বলে দিচ্ছি। সেই সময় সুফিয়া কামালের জন্ম, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন এবং স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। ওই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। মানে সুফিয়া কামাল কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ কিন্তু পাননি। এরপরে পারিবারিক নানা উত্থান পতনের মধ্য দিয়ে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারই মধ্যে তিনি বাংলা ভাষা এবং সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তিনি কি করেছেন। তিনি বাংলা ভাষা এবং সাহিত্য চর্চার মানে নিজেকে আত্মনিয়োগ করেছে ওই পরিস্থিতিতেই। এরপরে পরবর্তীকালে সাহিত্য সাধনা এবং নারী আন্দোলনের ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণেও ভূষিত হয়েছেন। এই যে প্রশ্নটা, সুফিয়া কামাল জননী সম্ভাষণে ভূষিত হয়েছিলেন। প্রশ্ন আসতে পারে যে সুফিয়া কামালকে জননী সম্ভাষণে ভূষিত করা হয়েছিল। দেন তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোন কবিকে জননী সম্ভাষণে ভূষিত করা হয়েছিল। তোমরা আনসার করবে কবি সুফিয়া কামাল।
আচ্ছা, এখন আসি সুফিয়া কামালের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলোর নাম খুবই ইম্পর্টেন্ট। এগুলা থেকে তোমার বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম, আরো অনেক অনেক জায়গায়, শুধু এইচএসসি না, আরো ইউনিভার্সিটি গুলাতেও তোমার প্রশ্ন আসে। যেমন তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সাঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা এবং উদাত্ত পৃথিবী। তোমরা একটু কমেন্ট করে জানাও উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি। সাঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা এবং উদাত্ত পৃথিবী। সুফিয়া কামাল যে পদকগুলো পেয়েছিল, সেই পদকগুলোর নাম তোমাদেরকে একটু জানিয়ে রাখি। তিনি বাংলা একাডেমি পুরস্কার 21 পদক এবং নাসির উদ্দিন স্বর্ণপদক পেয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার 21 পদক এবং নাসির উদ্দিন স্বর্ণপদক পেয়েছেন। এখন তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে এই পদকগুলো তিনি কত সালে পেয়েছেন। আসলে আমাদের পাঠ্যপুস্তকে এই সাল নিয়ে কোনো কিছু উল্লেখ নেই, তো তোমাদের ভয়ের কোনো কারণ নেই। সাল রিলেটেড এই পদক নিয়ে কোনো প্রশ্ন তোমাদের আসবে না। তোমরা শুধু মনে রাখবে যে তিনি কি কি পুরস্কার পেয়েছিল। বাংলা একাডেমি পুরস্কার 21 পদক, নাসির উদ্দিন স্বর্ণ পদক। সুমাইয়া যেন জিজ্ঞেস করছে আপু কেমন আছেন। আচ্ছা, আমি ভালো আছি সুমাইয়া, তুমি কেমন আছো জানাও। নাজমুল হোসেন বলেছেন ম্যাম কেমন আছেন, আমি ভালো আছি, তুমি কেমন আছো। আচ্ছা, সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তো তোমরা একটু বলো তো সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন। সুফিয়া কামাল 1999 খ্রিস্টাব্দের 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এবার আমরা কবিতায় চলে যাব। আমরা কবিতা আরেকটু রিভিশন করে ফেলবো। তো তোমরা দেখো, এই কবিতাটা হচ্ছে তোমাদের সংলাপ ধর্মী কবিতা। সুফিয়া কামাল একটি ক্যারেক্টার কল্পনা করেছেন। ক্যারেক্টারটি হচ্ছে কবি ভক্ত এবং কবি নিজে। কবি ভক্ত নানা ভাবে কবিকে প্রশ্ন করে এবং কবি সেগুলোর উত্তর দেয় এবং কবিও প্রশ্ন করে কবি ভক্তকে এবং কবি ভক্ত কবির আনসার করে। সো আমরা একটু দেখি, এই কবিতাটা মূলত হচ্ছে সংলাপ ধর্মী কবিতা এবং নাট্যধর্মী যে কবিতাগুলো বলে, একটু নাটকীয়তা থাকে যে কবিতাগুলোতে। তো দেখো, কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। কবি ভক্ত কবিকে বলেছে হে কবি নীরব, মানে এখানে বোঝানো হয়েছে যে সে এত চুপচাপ কেন। নীরব বলতে বোঝানো হয়েছে সে এত চুপচাপ কেন বা উদাসীন কেন। ফাগুন যে এসেছে ধরায়, ধরায় মানে হচ্ছে পৃথিবীতে, ধরায় মানে হচ্ছে পৃথিবীতে। তো কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছে যে কবি তুমি এত উদাসীন কেন, ফাগুন তো ধরায় এসেছে, বসন্তে বরিয়া, এখানে বরিয়া মানে হচ্ছে বরণ করে, বরিয়া মানে হচ্ছে বরণ করে, তুমি লবে নাকি তব বন্দনায়, মানে তুমি পৃথিবীতে যে বসন্ত চলে আসছে, তুমি তোমার বসন্তের যে গীত বা বসন্তের যে বন্দনা সেইটির দ্বারা তুমি কি প্রকৃতিকে বরণ করে নিবে না, বসন্তকে বরণ করে নেবে না, তুমি এখনো এত চুপচাপ কেন, বসন্ত তো চলে আসছে। তো এরপরে কবি বলে, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। মানে কবি তোমার প্রকৃতিতে যে বসন্ত আসছে সেটি সম্পর্কে কবি এখনো অবগত না, তিনি জানেই না যে বসন্ত চলে আসছে। তো এখন কবি ভক্তকে জিজ্ঞাসা করতেছে যে স্নিগ্ধ আঁখি তুলি, মানে স্নিগ্ধ আঁখি এখানে বলতে বোঝানো হচ্ছে কোমল ভাবে তাকাইয়ে জিজ্ঞাসা করতেছে যে দক্ষিণ দুয়ার কি গেছে খুলি। মানে আমরা তো জানি যে বসন্ত যখন প্রকৃতিতে আসে তখন দক্ষিণ দিক দিয়ে একটা বাতাস বয়ে যায়, তো ওইটাকেই কবি তার আঙ্গিকে বলেছে যে দক্ষিণ দিকের দুয়ারটা কি খুলে গেছে, যে বসন্ত চলে এসেছে। তো এরপরে কবি ভক্ত বলে,
কবি বলে, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। এখানে বাতাবি লেবু যখন ফুটে তখন একটা তীব্র ঘ্রাণ বের হয় প্রকৃতিতে। আবার যখন তুমি দেখবা বসন্ত আসবে আসবে ভাব, গাছে আমের মুকুল হয়, তো তোমার একটা তীব্র ঘ্রাণে সবাই বুঝে যায় যে এখন প্রকৃতিতে বসন্ত আসছে। তো কবি ভক্তকে কবি জিজ্ঞাসা করেছে যে বাতাবি লেবুর ফুল কি ফুটেছে কি আমের মুকুল, এই দুই ফুল কি ফুটেছে? এবং দক্ষিণা সমীর মানে দক্ষিণ দিকের যেই বাতাস, সমীর মানে হচ্ছে বাতাস, সমীর মানে হচ্ছে বাতাস, মানে দক্ষিণ দিকের বাতাস কি এই বাতাবি লেবু আর এই আমের মুকুলের গন্ধে কি আকুল হয়েছে? মানে এই দুইটা ফুলের গন্ধ এতটা তীব্র যে তোমার দক্ষিণ দিকের বাতাস ওই গন্ধে একটা মৌ মৌ ভাব থাকে যে বসন্ত আসছে, মানে প্রকৃতি আলাদাভাবেই সাজে। এরপরে কবিভক্ত কবিকে জিজ্ঞাসা করতেছে যে বসন্ত তো চলেই আসছে, তো এখনো দেখোনি তুমি? মানে কবিভক্ত খুবই অবাক যে কবি এখনো জিনিসটা দেখে নাই যে প্রকৃতিতে যে বসন্ত আসছে। মানে বসন্ত আসলে তো কবিরা বিভিন্ন রকম জিনিস মানে গান, কবিতা, ছন্দ বিভিন্ন ভাবে বসন্তকে বরণ করার জন্য উৎসুক থাকে। তো সেখানে কবি কবিকে জিজ্ঞাসা করছে যে তুমি তো এখনো কি দেখো নাই? তো তখন বলতেছে কবি যে কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। মানে তখন কবিভক্ত কবিকে জিজ্ঞাসা করতেছে বসন্ত তো চলে আসছে, তো তুমি এখনো কেন এমন উন্মনা মানে এখানে বুঝাইছে যে কেন এখনো উদাসীন হয়ে আছে কবি। উন্মনা মানে বুঝাইছে কবি কেন এখনো উদাসীন হয়ে আছে। কোথা তব নব পুষ্প সাজ, তব মানে বুঝানো হয়েছে তোমার, নব মানে নতুন, নব মানে নতুন, এবং পুষ্প সাজ মানে ফুলের সাজ, পুষ্প সাজ মানে ফুলের সাজ। প্রকৃতিতে বসন্ত আসলে আমরা বিভিন্ন ভাবে সাজি না ফুল দিয়ে, তো সেখানে কবিভক্ত কবিকে জিজ্ঞাসা করছে যে বসন্ত তো চলেই আসছে, তুমি এখনো দেখোনি, কিন্তু তাহলে তোমার এই ফুলের সাজ কোথায়, তুমি এখনো কেন উদাসীন হয়ে বসে আছো? ওকে, আচ্ছা। তারপরে দেখো কবি বলতেছে, কহিল সে সুদূরে চাহিয়া অলক্ষের পাথার বাহিয়া তরিতার এসেছে কি। মানে তখন কবি আবার মানে সুদূরে মানে কি একদম দূরে তাকে বলতেছে যে অলক্ষের পাথার বাহিয়া, অলক্ষের মানে হচ্ছে দৃষ্টির অগোচরে, অলক্ষের মানে কি বলতো? দৃষ্টির অগোচরে, অলক্ষের মানে দৃষ্টির অগোচরে, অলক্ষে মানে দৃষ্টির অগোচরে। পাথার মানে কি বলো? পাথার মানে সমুদ্র, পাথার মানে সমুদ্র, অলক্ষের পাথার বাহিয়া। তরি মানে কি? তরি মানে নৌকা, তার এসেছে কি। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকে যে কার তরি আসার কথা বলা হয়েছে, তাহলে এখানে বসন্তের তরি আসার কথা বলা হচ্ছে, যে মানে দৃষ্টির অগোচরে সমুদ্র বেয়ে তার বসন্তের তরিটা কি আসছে এখনো, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে। মানে বসন্ত যে আসছে তার আগমনী গানটা কি বাজছে, বসন্ত আসছে সে কি আমাকে ডেকেছে। মানে কবির অনেক অভিমান যে কেন বসন্ত আসছে, তাকে কেন বলে নাই, কেন ডাকে নাই, আগমনী বার্তা কেন পাঠায় নাই। আমাদের বাড়িতে যখন কেউ আসে তখন মানে যে বলে না ফোন দিয়ে যে আমি কিন্তু আসতেছি অমুক দিনে, যে আগমনী বার্তাটা, তো কবি আশা করে যে বসন্ত তাকে জানান দিবে যে হ্যাঁ আমি আসতেছি। তো দেখো ডেকেছি কি সে আমারে, মানে বসন্ত কি আমাকে ডেকেছে, শুনি নাই রাখি নাই সন্ধান, যদি ডেকেও থাকে আমি শুনি নাই সন্ধানও রাখি নাই। এরপরে কবিভক্ত বলছে, কহিলাম ও গো কবি রচিয়া লহনা আজগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। তখন কবিভক্ত বলছে, ওগো কবি একটা গান রচনা করে নাও না, মানে অনুরোধ করতেছে যে একটা গান রচনা করে ফেলো না। বসন্ত বন্দনা মানে কি? বসন্ত বন্দনা মানে হচ্ছে বসন্তের গীত, বসন্তের গীত, বসন্ত বন্দনা মানে হচ্ছে বসন্তের গীত। মানে কবিভক্ত চায় যে কবি একটা বসন্তের গীত রচনা করুক। তব কণ্ঠে, তব কণ্ঠে মানে হচ্ছে কবির কণ্ঠে, কবির কণ্ঠে শুনি এ মোর মিনতি। এখানে মিনতি মানে কি বলতো? মিনতি মানে হচ্ছে অনুরোধ, মিনতি মানে হচ্ছে অনুরোধ। বসন্ত বন্দনা
তোমার কণ্ঠে শোনা, এটা আমার অনুরোধ। তুমি একটা গান রচনা করে নাও। এরপরে কবি বলে, কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হলো না হোক এবারে। মানে তখন কবি একটু নরম হয়ে বলতেছে যে এবার তো হয় নাই, আমি তো রচনা করি নাই। আচ্ছা আচ্ছা, আমার নাম হচ্ছে মৌমিতা সাহা। সিয়াম জিজ্ঞাসা করেছো, আমি মৌমিতা। ম্যাম অনেক ভালো ক্লাস করাচ্ছে। ইমন স্যার আপনাকেও থ্যাঙ্কস ফ্রি ক্লাস আমাদের জন্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাকে ক্লাসে আসার জন্য। আচ্ছা দেখো, কহিল সে মৃদু মধুর স্বরে, নাই হলো না হোক এবারে। মানে এবার যেহেতু আর হয় নাই, সো না হোক, ওটা আর যায় আসতেছে না, আমি আর ওটা নিয়ে ভাবতেছি না। এবার বলতেছে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া রহিনী। মানে আমার এই গান গাওয়ার জন্য বসন্ত তো বসে থাকে নাই। মানে আমি গান রচনা করব, এরপর বসন্ত আসবে, এটার জন্য তো বসন্ত অপেক্ষা করে নাই। তো বসন্ত তো চলেই আসছে, সে তো ভুলেনি, এসেছে তো ফাগুনে সরিয়া। এখানে ফাগুনে সরিয়া মানে কি, বসন্ত হচ্ছে ফাগুন মাসকে স্মরণ করে চলে আসছে। সে আমার গান গাওয়ার জন্য বা আমার কোনো গীত রচনা করার জন্য তো অপেক্ষা করে নাই। এরপরে দেখো, কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই? মানে তখন কবিভক্ত কবিকে জিজ্ঞাসা করছে যে ওগো কবি, তুমি কি এই জন্য অভিমান করেছো যে বসন্ত তোমাকে না জানিয়ে এসেছে, ফাগুনকে স্মরণ করে এসেছে, তোমাকে জানাই নাই? তো এখন দেখো, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। তখন কবিভক্ত বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আসছে আসুক, কিন্তু তুমি যে তার জন্য কিছুই করো নাই, কোনো গান রচনা করো নাই, কোনো কিছু লিখো নাই তাকে বরণ করার জন্য, আলাদাভাবে কোনো কিছুই তুমি করো নাই। তো তুমি তো বসন্তকে বৃথা করে দিলা। তোমার কোনো শিল্পকর্মের মাধ্যমে তো তুমি বসন্তকে বরণ করতে পারলে না। তো এখন কবি হচ্ছে অনেক হেলা নিয়ে বলতেছে যে কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে। তখন সে অনেক হেলা নিয়ে বলতেছে যে আমি কেন তাকে বৃথা করবো। ফাগুন বেলায় বলতে বোঝানো হয়েছে যে ফাগুন মাসে ফুল কি, মানে গাছে গাছে ফুল কি ফোটে নাই, মানে জিজ্ঞাসা করতেছে যে সে তো ফুল তো ফুটেই আছে। পুষ্পারতি লভেনী ঋতুর রাজন। ঋতুর রাজন মানে কি বলতো? ঋতুর রাজন মানে হচ্ছে ঋতুর রাজা। ঋতুর রাজা হচ্ছে কে বলো? ঋতুর রাজা কে? ঋতুর রাজা বসন্ত। ঋতুর রাজন মানে ঋতুর রাজা। ঋতুর রাজা কি পুষ্পারতি লভেনী। পুষ্পারতি মানে হচ্ছে ফুলের আরতি। এটা এই প্রকৃতি কি বসন্তকে বরণ করে নাই? মাধবী করির বুকে গন্ধ নেই। তোমরা মাধবী ফুল চিনো? মাধবী লতা যে ঝুলে ঝুলে থাকে, গোলাপি গোলাপি কালারের, ওটার গন্ধ অনেক সুন্দর। তো ওইখানে ওই গাছে যখন ফুল ফুটে তখন একটা সুন্দর মিষ্টি ঘ্রাণ আসে। তো ওই করির বুকে সুন্দর ঘ্রাণ ফুটে ওঠে। তো কবি জিজ্ঞাসা করেছে যে মাধবী করির বুকে কি গন্ধ নাই? করেনি সে অর্ঘ্য বিরোচন। মানে এই মাধবী করি কি অর্ঘ্য বিরোচন করে নাই? অর্ঘ্য বিরোচন মানে কি বলো? অর্ঘ্য বিরোচন মানে কি তোমরা জানো? অর্ঘ্য বিরোচন মানে কি? অর্ঘ্য মানে হচ্ছে উপহার দেওয়া। ফুলের মাধ্যমে, মানে তুমি ফুল দিয়ে ওই বসন্তকে বরণ করা। অর্ঘ্য বিরোচন মানে হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা। আচ্ছা, এরপরে কবিভক্ত এগুলা শুনে বলতেছে, আচ্ছা তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমরা কবিতা পড়ানো শেষ হয়ে গেলেই গুরুত্বপূর্ণ এমসিকিউতে চলে যাব। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন দিয়ে দাও। আচ্ছা, তানজিলা জেরিন বলেছে ঋতুর রাজা হলো বসন্ত। আপু যেমন ভাবে শাড়ি পরেছে মনে হয় নিউজ প্রেজেন্টার। আচ্ছা, তখন কবিভক্ত বলেছে, হোক তো বসন্তের প্রতি কেন তব এই তীব্র বিমুখতা। মানে বলেছে যে আচ্ছা বসন্ত আসছে, আসুক, মানে এগুলা তো ন্যাচারাল না যে ফুল ফুটবে, সবকিছু স্বাভাবিক। তো এগুলার জন্য তুমি এত অভিমান করে আছো কেন? এগুলা তো খুবই ন্যাচারাল। তো কেন বলছে তোমার এত তীব্র বিমুখতা কিসের? মানে তুমি মুখ ঘুরাই নি, মানে বিমুখতা মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। বিমুখতা মানে কি? মুখ ফিরিয়ে নেওয়া। বিমুখতা মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া।
আচ্ছা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। উপেক্ষা মানে কি বলতো? ইগনোর করা, মানে তুমি বসন্তকে ইগনোর করে কেন ব্যথা দিচ্ছ, মানে তুমি কিছু করো নাই, তুমি ইগনোর করে কেন ব্যথা দিচ্ছ। আচ্ছা, কহিল সে কাছে সরে আসি, তখন কবি একটু কাছে সরে এসে বলে যে কুহেলি উত্তরি তলে। দেখো কুহেলি মানে কি বলো তো, কুহেলি মানে কি? কমেন্ট করে একটু জানাও কুহেলি মানে কি। কুহেলি মানে কি জানাও। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরি মানে হচ্ছে চাদর, এবং মাঘের সন্ন্যাসী বলতে এখানে বোঝানো হয়েছে শীত ঋতুকে। মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হচ্ছে শীত ঋতুকে। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। মানে এখানে বলা হয়েছে শীত ঋতু কুয়াশার চাদর মুড়ি দিয়ে চলে গিয়েছে পুষ্প শূন্য, মানে পুষ্প শূন্য একটা রুক্ষ দিগন্তের পথে চলে গিয়েছে রিক্ত হস্তে, শূন্য হাতে। রিক্ত হস্তে মানে কি? শূন্য হাতে। রিক্ত হস্তে মানে শূন্য হাতে। এই যে এই লাইনটা না, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। হ্যাঁ, এই যে যেই লাইনটার জন্য এই পুরা কবিতাটা, তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে, এই লাইনটা দিয়ে কবি দুইটা দিক বুঝিয়েছে। এখানে তোমরা কবিতা পড়লে বুঝবা যে শীত চলে গেছে এজন্য মনে হয় কবির মন খারাপ, কিন্তু না, তার এই সময়টাতে তার একটা প্রিয়জন, তার খুব কাছের মানুষ, তার স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর জন্য সে খুবই আপসেট, এন্ড তখন সে বলেছে যে এই শীত ঋতু যেভাবে চলে গেছে তিনিও সেভাবে চলে গেছে। তো সেখানে বলা হয়েছে যে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। মানে সুফিয়া কামাল বলেছে আমার বারবার তো ওই বিষয়টাই মনে পড়ে, আমার যে নতুন করে বসন্ত আসছে, বসন্তকে নিয়ে যে ভাববো, বসন্তকে নিয়ে যে কোনো কিছু রচনা করব, সেই জিনিসটার মন মানসিকতা তো আমার নাই। আমার তো শুধু ওই যে মাঘের সন্ন্যাসী চলে গিয়েছে ওইভাবে, এই জন্য ওইভাবে মনে পড়ে। তো এখানে তার ওই স্বামীর মানে প্রিয়জন বিয়োগের যে বিষয়টা, এটা বোঝানো হয়েছে। তোমরা কি বুঝেছো কিনা একটু জানাও। আমরা এমসিকিউ সলভ করব এখনই। কুহেলি মানে কুয়াশা, তানজিলা জেরিন জাকারিয়া বলেছে কুয়াশা, নাজমুল হক বলেছে কুয়াশা, সিয়াম ম্যাম শেয়ার করেছি 10 জনকে, থ্যাংক ইউ সিয়াম। আচ্ছা, আমরা এখন এমসিকিউ সলভের দিকে চলে যাব। আমরা এমসিকিউ যাওয়ার আগে তোমরা ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করো যাতে তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হয়। আমরা অনেকগুলা প্রশ্ন সলভ করব। আচ্ছা, ওয়েট, কুহেলি মানে কুয়াশা। আচ্ছা, নাজমুল বলেছে বুঝেছি। আমরা কি এমসিকিউ এর দিকে যাব? তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটা, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দাও যে এখন এমসিকিউ সলভ করব, ক্লাসে আসতে। আচ্ছা, শুরু করি এমসিকিউ। তোমরা কি সবাই রেডি? তোমরা সবাই রেডি এমসিকিউ এর জন্য? আচ্ছা, হ্যাঁ। তাহারই পরে মনে কবিতার কবি কোন ঋতুর বন্দনা করেছেন? তাহারই পরে মনে কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন? দ্রুত আনসার দাও, কোন ঋতুর বন্দনা করেছেন? তাহারই পরে মনে কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন? অপশন এ গ্রীষ্ম, বি বর্ষা, সি শীত, ডি বসন্ত। দ্রুত আনসার দাও, কোন ঋতুর বন্দনা করেছে? আচ্ছা, খালিদ হাসান বলেছে ঘ। তোমরা দ্রুত আনসার দাও। তাহারই পরে মনে কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন, যেটা নিয়ে কবিতা? আচ্ছা, বাপ্পি আহমেদ বলেছে অপরিচিতা হলে ভালো হতো।
পড়াবো কখনো অপরিচিতা। আচ্ছা, সজিব ইসলাম বলেছে বসন্ত, জাকারিয়া ইসলাম বলেছে বসন্ত। আচ্ছা, আমরা সবাই জানি যে অপশন ডি হচ্ছে রাইট আনসার। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। এটা ডিরেক্ট একদম বই থেকে, বইয়ের কবিতা লাইন থেকে তুলে দেওয়া হয়েছে প্রশ্ন। ভালো মতো দেখো, তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। ক আমের মুকুল, খ দক্ষিণ দুয়ার, গ দক্ষিণা সমীর, ঘ বাতাবি নেবুর ফুল। দ্রুত আনসার দাও, কে আকুল হওয়ার কথা বলে, মানে কে আকুল হয়ে যায়। তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। আমের মুকুল, দক্ষিণ দুয়ার, দক্ষিণা সমীর, বাতাবি নেবুর ফুল। আচ্ছা, সজিব ইসলাম বলেছে দক্ষিণা সমীর। দক্ষিণা সমীর আমরা পড়েছিলাম না যে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। সো এখানে দক্ষিণা সমীর কি তার গন্ধে হয়েছে অধীর আকুল। সো এখানে দক্ষিণা সমীর রাইট আনসার হবে। যারা দক্ষিণা সমীর বলেছো তারা সঠিক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এই চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝানো হয়েছে। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এই চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝানো হয়েছে। কেমন অবস্থা? ক হচ্ছে জীবন সম্পর্কে উদাসীনতা, খ হচ্ছে ঘুমিয়ে থাকা, গ হচ্ছে কাব্য গান রচনায় সক্রিয় না হওয়া, এবং ঘ হচ্ছে শীতের চাদর মুড়ি দিয়ে থাকা। অপশন চারটা দেখো এবং দ্রুত আনসার দাও। আচ্ছা, হাসিব হোসেন বলেছে গ কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া। তোমরা দ্রুত আনসার দাও। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এই চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বোঝানো হয়েছে। কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছিল যে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, মানে আমাদের যাদের প্রিয় রাইটার আছে তাদের বই কখন প্রকাশ হবে আমরা কিন্তু খুবই উৎসুক থাকি যে এই সময় তার একটা বই প্রকাশ হবে। তো কবি ভক্ত খুবই মানে উৎসুক যে কবে তার বই প্রকাশ হবে বা কবে তার কোনো লেখা বা তার কোনো গান প্রকাশ হবে। তো সে যখন দেখছে যে কবি চুপচাপ, তখন কবিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কবি তুমি নীরব কেন। তো এখানে নীরব থাকা বলতে কবির বোঝানো হয়েছে যে কাব্য ও গান রচনায় যে তিনি সক্রিয় না, তিনি যে বসে আছে চুপচাপ, যে সে উদাস, তার বসন্ত নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো এখানে নীরব থাকা বলতে কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়ার বিষয়টাকে বোঝানো হয়েছে। 4 নম্বর হচ্ছে, তাহারই পরে মনে কবিতায় কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কে। তাহারই পরে মনে কবিতায় কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছে কে। কে রচনা করতে বলেছে বন্দনা গীত? কবির ভক্ত, কবির স্বামী, মাঘের সন্ন্যাসী, ঋতুর রাজন। আচ্ছা, তোমরা অনেকে বলেছো জীবন সম্পর্কে উদাসীনতা। এটা কিন্তু জীবন সম্পর্কে উদাসীনতা না। তোমাদের কবিতার পার্সপেক্টিভটা দেখতে হবে যে কবি ভক্ত কবির কাছ থেকে চাচ্ছে কি, তার শিল্প, তার সাহিত্য। সেখানে তার পার্সোনাল জীবনে কি ঘটে গেছে না গেছে এইগুলা নিয়ে কিন্তু কবি ভক্তর কোনো হেডেক নেই। সো মানে সে কেন কোনো গান রচনা করে নাই এইটার জন্য সে বলেছে তুমি নীরব কেন। আচ্ছা, তাহারই পরে মনে কবিতায় কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন কে। কবির ভক্ত, কবির স্বামী, মাঘের সন্ন্যাসী, ঋতুর রাজন। আমরা সবাই জানি কে বলেছে, কবির ভক্ত। যে তুমি কেন নীরব, বসন্ত তো এসেছে, কেন গান রচনা করছো না। 5 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতায় কোন ফুল ফোটার কথা জানতে চাওয়া হয়েছে। তাহারই পরে মনে কবিতায় কোন ফুল ফোটার কথা জানতে চাওয়া হয়েছে। বাতাবি নেবু, মাধবীলতা, জুই চামেলি, আমের মুকুল। বাতাবি নেবু, মাধবীলতা, জুই চামেলি, আমের মুকুল। মেঘলা আকাশ বলেছে ক, তারপরে আব্দুল হামিদ বলেছে ক। তো বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, কবি জিজ্ঞাসা করেছিল কবি ভক্তকে যে বাতাবি লেবুর ফুল
ফুটেছে কি? কবি ভক্তরা কবিকে প্রশংসা করছেন কেন? কবি অসুস্থ হওয়ায়, প্রশ্ন করছেন কেন? কবি অসুস্থ হওয়ায়, কবি ভাবুক বলে, কবি উন্মনা বলে, কবি অভিমানী বলে। কবি ভক্তরা কবিকে প্রশ্ন করছেন কেন? কবি অসুস্থ হওয়ায়, কবি ভাবুক বলে, কবি উন্মনা বলে, কবি অভিমানী বলে। বলো তো কোনটা হবে? বলো তো কোনটা হবে? ওই যে বলেছে না যে তবে কেন তুমি এত উন্মনা, এজন্য হচ্ছে মানে কবি তো উন্মনা, বসন্ত যে আসছে তার তো কোনো মানে খোঁজ খবর নাই যে হ্যাঁ আসছে আসুক, আসারই তো কথা ছিল এরকম। তো কবি এত উন্মনা কেন, এজন্য কবির ভক্তরা কবিকে প্রশ্ন করছে। তো আনসার হবে কবি উন্মনা কেন। আচ্ছা 7। তাহারই পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্প সাজ পঙ্কটিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কার উদ্দেশ্যে বলা হয়েছে? কোথা তব নব পুষ্প সাজ, কোথা তব নব পুষ্প সাজ কার উদ্দেশ্যে বলা হয়েছে বলো তো? বসন্তের, ভক্তের, কবির, শীতের। কোথা তব নব পুষ্প সাজ, কবি ভক্ত যখন জিজ্ঞাসা করে যে কোথা তব নব পুষ্প সাজ, এটা কার উদ্দেশ্যে বলা হয়েছে? বসন্তের, ভক্তের, কবির নাকি শীতের? আচ্ছা, মোহাম্মদ বাশার হোসেন বলেছে কবির। আরমান বলেছে কবির। বলো বলো। তাহারই পরমনে কবিতায় কোথা তব নব পুষ্প সাজ পঙ্কটিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? বসন্তের, ভক্তের, কবির নাকি শীতের? মানে কি বলতো? ম্যাডাম যে এত কষ্ট করে পড়াচ্ছে, তোমরা কি ক্লাসটা শেয়ার করেছো? কয়জন করেছো শেয়ার? দেখি একটু কমেন্ট করো তো। শেয়ার ডান। ম্যাডাম কিন্তু অনেক অনেক, ম্যাডাম কিন্তু, ম্যাডাম বলতে একদম ছোট বোনের মতো, কিন্তু আমার স্টুডেন্ট, হ্যাঁ, এবং ইউনিভার্সিটি তো খুব ভালো পজিশনে আছে, খুব ভালো অবস্থানে চলে যাবে। অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছে। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা সবাই ক্লাসে শেয়ার করে দিবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে। আর আগামীকাল সন্ধ্যা 7টায় কিন্তু জমজমাট ক্লাস হবে, আইসিটি ক্লাস। এই আইসিটি ক্লাসটা নিবে আরেকজন ম্যাডাম, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। এই ক্লাসগুলো করলে তোমার এইচএসসি যেমন কভার হবে, একই সাথে অ্যাডমিশনও তুমি এগিয়ে যাবা। সো সব একটু শেয়ার করে দিব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, উন্মনা বলতে কবি কি বুঝাচ্ছেন? উন্মনা মানে হচ্ছে কবি কেন এত উদাসীন, বসন্ত আসছে কেন কবির কোনো চিন্তা নাই। সো উন্মনা মানে হচ্ছে উদাসীনতার কথা বোঝানো হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কবির কোথায় এই নব পুষ্প সাজ মানে ফুলের সাজ কোথায়? সো 7-এর আনসার হবে হচ্ছে কবির। 8 নাম্বার হচ্ছে ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান, এখানে সে কে? আচ্ছা বলো তো, এখানে বলেছে না যে ডেকেছে কি সে আমারে শুনি নাই, এই যে ডেকেছে কি সে, এই সেটা সে দিয়ে কাকে বোঝানো হয়েছে? কবি ভক্ত, কবির প্রিয়জন, শীত ঋতু, বসন্ত ঋতু। 8 নাম্বারের আনসারটা দাও। ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান, এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে, মানে সেটা কে? কবি ভক্ত, কবির প্রিয়জন, শীত ঋতু, বসন্ত ঋতু। বলো, কবি ভক্ত, কবির প্রিয়জন, শীত ঋতু, বসন্ত ঋতু। আচ্ছা, এটা হচ্ছে বসন্ত ঋতু হবে, কারণ কবি ওই যে বলেছে না যে বসন্ত যে প্রকৃতিতে আসছে, বসন্ত কি আমাকে বলেছে যে আমি আসতেছি, তো ডেকেছে কি সে আমারে মানে হচ্ছে বসন্ত ঋতুকে বোঝানো হয়েছে। তো দেখো 9 নম্বর হচ্ছে তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? তাহারই পরে মনে কবিতায় কোথায় বসন্তের আবির্ভাব ঘটেছে? প্রকৃতিতে, কবির মনে, প্রিয়জনের মনে, কবি ভক্তের মনে। প্রকৃতিতে, কবির মনে, প্রিয়জনের মনে, আর হচ্ছে কবি ভক্তের মনে। কোথায় আবির্ভাব ঘটছে বলো? কোথায় আবির্ভাব ঘটেছে? কোথায় আবির্ভাব ঘটে বসন্তের? আচ্ছা, 8 নাম্বার প্রশ্ন হয়ে গেছে, 9 নাম্বারের আনসার দাও। এখানে আমরা সবাই জানি
যে প্রকৃতিতে বসন্তের আবির্ভাব ঘটেছে। সো 9 আনসার হবে ক। তাহার এই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? তাহার এই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছে? বলতো কবি কার সাথে অভিমান করেছে, মানে এই যে তার যে এত মান অভিমান, যে কেন আমাকে বললো না, কেন আমাকে জানানো হইলো না। তো এই অভিমান, মান অভিমান কবি কার সাথে করছে? স্বামীর সাথে, প্রকৃতির সাথে, বসন্তের সাথে, না শীতের সাথে? অপশন গুলো দেখো, স্বামী, প্রকৃতি, বসন্ত, না শীত। তোমরা সবাই জানো এটা। আচ্ছা, এটা হবে হচ্ছে বসন্ত। তাহারই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? কবি বসন্তের সাথে অভিমান করেছেন, কারণ বসন্ত যে প্রকৃতিতে আসছে, এটা তো মানে কবি আশা করছিল যে বসন্ত তাকে খুব তার কাছ থেকে পারমিশন নিবে যে মে আই কাম ইন, আমি কি আসতে পারি। তো সেটা যেহেতু হয় নাই, তো বসন্তের অনেক কবির অনেক অভিমান যে কেন বসন্ত তাকে বলে আসে নাই। তো 10-এর গ নাম্বার আনসার। 11 হচ্ছে তাহারই পরে মনে কবিতায় কবি মাঘের সন্ন্যাসী বলে কোনটিকে নির্দেশ করেছেন? মাঘের সন্ন্যাসী, লাস্ট পেজে যে পড়িয়েছিলাম না, যে ওই কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। তো এখানে এই মাঘের সন্ন্যাসী বলতে কোনটিকে নির্দেশ করেছেন? বৈরী আবহাওয়া, শীত ঋতুর বৈশিষ্ট্য, ব্যক্তি জীবনের শূন্যতা, প্রয়াত স্বামীকে। মাঘের সন্ন্যাসী বলতে কবি কোনটিকে নির্দেশ করেছেন? বৈরী আবহাওয়া, শীত ঋতুর বৈশিষ্ট্য, ব্যক্তি জীবনের শূন্যতা, নাকি প্রয়াত স্বামীকে? আচ্ছা, 10-এর গ 11 নম্বরের আনসারটা দাও। 11। তাহারই পরে মনে কবিতায় কবি মাঘের সন্ন্যাসী বলে কোনটিকে নির্দেশ করেছেন? বৈরী আবহাওয়া, শীত ঋতুর বৈশিষ্ট্য, ব্যক্তি জীবনের শূন্যতা, প্রয়াত স্বামীকে। আমাদের এখনো অনেকগুলো প্রশ্ন বাকি আছে, তোমরা একটু দ্রুত আনসার করো। মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে শীত ঋতুর বৈশিষ্ট্য। মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে শীত ঋতুর বৈশিষ্ট্য। 12 নম্বর হচ্ছে তাহারে পরে বলে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে? তাহারে পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে বলো। আচ্ছা, একটা মিনিট, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন দাও। তাহারই পরে মনে কবিতায় কবি বসন্ত বিমুখতা মানে কি বলতো? মুখ ফিরিয়ে নেওয়া। মধ্য দিয়ে কবি কি প্রকাশ পেয়েছে? অভিমান, ব্যর্থতা, শূন্যতা, উদাসীনতা প্রকাশ পেয়েছে। 13 নম্বর হচ্ছে উত্তরী শব্দের অর্থ কি? চাদর, কুয়াশা। উত্তরী শব্দের অর্থ কি? চাদর, কুয়াশা, সমীর, উত্তর দিক। ওকে, উত্তরী শব্দের অর্থ কি? চাদর, কুয়াশা, সমীর, উত্তর দিক। উত্তরী, ওই যে কুহেলি উত্তরী তলে, তাহলে কুহেলি মানে কুয়াশা, উত্তরী মানে কি? উত্তরী মানে চাদর, কুয়াশার চাদর, উত্তরী মানে হচ্ছে চাদর। 13-র ক। 14 নম্বরে যাই, তোমরা এখনো 12তে পড়ে আসছো। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, চরণটিতে স্নিগ্ধ আখি বলতে বোঝায় মায়াবী দৃষ্টি, কোমল নেত্র, অশ্রুসিক্ত নয়ন, উৎসুক চাহনি। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, এখানে এই স্নিগ্ধ আখি দিয়ে কি বোঝানো হয়েছে? মায়াবী দৃষ্টি, কোমল নেত্র, অশ্রুসিক্ত নয়ন, উৎসুক চাহনি। এখানে স্নিগ্ধ মানে কি? স্নিগ্ধ যে বলে না যে খুব সুন্দর কিছু, কোমল কিছু দেখলে আমরা বলি না যে স্নিগ্ধ লাগতেছে বা স্নিগ্ধ সুন্দর। তো এখানে স্নিগ্ধ আখি বলতে বোঝানো হয়েছে কোমল নেত্র। ওগো কবি অভিমান করেছো কি তাই? কবির অভিমানের কারণ কি? 15 নম্বর প্রশ্ন দেখো, ওগো কবি অভিমান করেছো কি তাই? কবির অভিমানের কারণ কি? ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে এজন্য, প্রিয়জন নীরবে চলে গেছে সেজন্য,
কেউ বসন্তের কথা স্মরণ করে দেয়নি, মাঘের সন্ন্যাসী শূন্য হাতে বিদায় নিয়েছে। অপশনগুলো একটু বড়, তোমরা একটু পড়ে দেখো। ফাগুন মানে ফাল্গুন মাসটা প্রকৃতির নিয়মে চলে আসছে, এজন্য কবি অভিমান করেছে, নাকি প্রিয়জন নীরবে চলে গেছে সেজন্য, নাকি কেউ বসন্তের কথা স্মরণ করে দেয়নি, নাকি মাঘের সন্ন্যাসী শূন্য হাতে বিদায় নিয়েছে? বলো। ওগো কবি, অভিমান করেছো কি তাই? এই কবির অভিমানের কারণ হচ্ছে বসন্ত, তার মানে ফাগুন হচ্ছে চলে আসছে প্রকৃতির নিয়মে, কাউকে কোনো কিছু জানাই নাই, মানে কবি এক্সপেক্ট করছিল যে তাকে জানাই আসবে, সো জানাই নাই, এজন্য কবির অনেক অভিমান। মানে এমন যদি হইতো যে বসন্ত হচ্ছে গিয়ে কবিকে জানাইছে যে আমি আসতেছি, তুমি আমার জন্য রেডি থাকো, তুমি আমার জন্য গান রচনা করো, কবিতা রচনা করো, দেন উনি খুশি হইতো, কিন্তু সেটা যেহেতু হয় নাই, সো কবির অনেক অভিমান। তো এই কবির অভিমানের কারণ হচ্ছে ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে সেজন্য। আচ্ছা, 16 নম্বর হচ্ছে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। এই মিনতি কার? বসন্ত বন্দনা মানে কি বলেছিলাম বলতো? বসন্ত বন্দনা মানে বসন্তের গান, বসন্ত বন্দনা মানে বসন্তের গান। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি, মানে তব মানে হচ্ছে তোমার, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। মিনতি মানে অনুরোধ, মিনতি মানে অনুরোধ। কবি ভক্ত কার কাছে অনুরোধ করছিল? এ মোর মিনতি কার? এই মিনতি মানে এখানে বলছে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি, এই মিনতিটা কার? কে মিনতিটা করছিল বলতো? 16 এ কবি ভক্ত, হ্যাঁ ইয়েস, নাজমুল হক 16 এ, সিয়াম 16 এ, সুবর্ণা আজাদ শোভা 16 এ, সুলতান ইর্তিজা 16 এ। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। 16 এ মানে কবি ভক্তের বলেছিল যে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। 17 নম্বরে যাই, তাহারই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন? বলতো। তাহারই পরে মনে কবিতায় কবি তোর গান রচনা করে নাই, বসন্তের জন্য তো তার স্পেশাল কোনো আয়োজন ছিল না, এরপরেও কেন বসন্ত চলে আসছে? বাতাবি লেবুর ফুল ফোটায়, দক্ষিণা বাতাস বয়ে যাওয়ায়, কবি ভক্তের আহ্বানে, নাকি প্রকৃতির অমোঘ নিয়মে? মানে এখানে প্রশ্নটা একটু বুঝো। বলেছে যে তাহারই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও কেন বসন্ত চলে আসছে? অপশন গুলো দেখো। বাতাবি লেবুর ফুল ফোটায়, দক্ষিণা বাতাস বয়ে যাওয়ায়, কবি ভক্তের আহ্বানে, নাকি প্রকৃতির অমোঘ নিয়মে? প্রকৃতির অমোঘ নিয়মে বসন্ত চলে আসছে, কারণ বসন্ত তো আসবে, ফাগুন আসছে মানে বসন্ত আসছে। তো আনসার হবে প্রকৃতির অমোঘ নিয়মে। নাসিয়াম বলেছে বাতাবি লেবুর ফুল ফোটায় না, শুধু বাতাবি লেবুর ফুল ফোটার জন্য তো বসন্ত কখনো আসবে না, তাই না? বসন্ত আসা মানে কি, প্রকৃতিতে অনেক ফুল ফুটে, শুধু বাতাবি লেবুর জন্য কিন্তু বসন্ত আসে না। সো দেখো, প্রকৃতির অমোঘ নিয়মে তুমি না চাইলেও বসন্ত আসবে, তুমি হাসলেও বসন্ত আসবে, তুমি কাঁদলেও বসন্ত আসবে, বসন্ত কারোর জন্য বসে থাকবে না। সো প্রকৃতির অমোঘ নিয়মে বসন্ত চলেই আসবে। 18 নম্বর দেখো, তাহারই পরে মনে কবিতায় কবি কাকে স্মরণ করে এসেছে? মানে ওই যে সরি, তাহারই পরে মনে কবিতায় কবি না, এখানে হচ্ছে বসন্ত হবে। তাহারই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? ওকে, বসন্ত কাকে স্মরণ করে এসেছে? তাহার এই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? ফাগুন, বাতাবি লেবু, আমের মুকুল, দক্ষিণা সমীর। কাকে স্মরণ করে এসেছে? ওই যে কবিতার লাইনই তো আছে যে ড্যাশ সরিয়া, বলতো কাকে স্মরণ করে আসছে? 17 ঘ 17 না, মৌ বলেছে 17 বি হবে না, অমোঘ নিয়মে আসছে। ম্যাম আপনি আমার নাম বলেন নাই। আচ্ছা, কই গেল কমেন্টটা? একবারও। আচ্ছা লামিয়া, তোমার কমেন্টটা আমি হয়তো দেখতে পারিনি, স্কিপ করে গেছি, এবার কমেন্ট করছি। তাহারই বর্মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? ফাগুন, বাতাবি লেবু, আমের মুকুল, দক্ষিণা সমীর। কাকে স্মরণ করে আসছে? বসন্ত কাকে স্মরণ করে আসছে? আমরা 18তে চলে আসছি। 18 ঘ কিভাবে হয় ইর্তিজা? ঘ তো হবে না, দক্ষিণা সমীরকে কেন স্মরণ করবে? শুনো, বসন্ত তো আসবেই, তো এটা হচ্ছে চিরন্তন সত্য যে বসন্ত আসছে। বসন্ত আসার ফলে যে প্রকৃতির চেঞ্জ গুলো হয় সেগুলো হচ্ছে প্রকৃতির ন্যাচারাল নিয়মে প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু বসন্ত তো আসছে, বসন্ত তো
কিসের জন্য আসে এখানে, মানে তোমার সত্যটা কি মনে হচ্ছে? বাতাবি লেবু, আমের মুকুল, দক্ষিণাসমী নাকি ফাল্গুন? ফাল্গুন মাসকে স্মরণ করে বসন্ত আসে। সো বসন্ত ফাল্গুনকে বা ফাল্গুনকে স্মরণ করে প্রকৃতিতে চলে আসছে। 19 নম্বর প্রশ্ন দেখো। আচ্ছা হ্যাঁ, 18 এ সিয়াম, অনন্ত, চাকমা 18 এ, ইমন এ, নাজমুল এ, মেঘলা আকাশ এ, লামিয়া 18 এ, তারপর সুবর্ণা 18 এ, মৌ 18 এ, সবাই সঠিক উত্তর দিয়েছো। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? তাহারই পরে মনে কবিতায় কবি কাকে কাকে ব্যথা দিয়েছেন? বলো তো কাকে ব্যথা দিয়েছে? কাকে ব্যথা দিয়েছে? আচ্ছা এই প্রশ্নটা সামহাউ একটু রং লাগতেছে। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? এখানে হবে হচ্ছে বসন্তকে। অপশনে ভুল ছিল আই গেস। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? বলতো, তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছেন? ওই যে কবি ভক্ত বললো না যে তুমি ঋতুরাজে কেন মানে মানে ইগনোর করে তুমি কেন ঋতুরাজ বসন্তকে ব্যথা দিচ্ছ, মানে উপেক্ষা করছো, তুমি কোনো কিছু করছো না। সো এটার আনসার হবে হচ্ছে বসন্ত। তাহারই পরে মনে কবিতায় কবি বসন্তকে ব্যথা দিয়েছে, অর্থাৎ ঋতুরাজকে ব্যথা দিয়েছে তার উপেক্ষার মাধ্যমে। আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি। তাহারই পরে মনে কবিতায় কে অর্ঘ্য বিরোচন করে? তাহারই পরে মনে কবিতায় কে অর্ঘ্য বিরোচন করে? অর্ঘ্য বিরোচন কে করে? ওই যে ফুলের অঞ্জলি বা উপহার, যেটাই বলো না কেন, অর্ঘ্য মানে হচ্ছে গিয়ে ফুল আর বিরোচন মানে হচ্ছে উপহার দেওয়া। সো কে করে? কে অর্ঘ্য বিরোচন করে? কবি, শীত, ভক্ত নাকি বসন্ত? অপশন গুলো দেখো, কবি, শীত, ভক্ত নাকি বসন্ত? কবি, শীত, ভক্ত নাকি বসন্ত? মানে বসন্ত ছাড়া তো। আচ্ছা মুমিনুল ইসলাম আলী বলেছে আপু আপনি তো আমার নাম বলেন নাই, আমি হয়তো খেয়াল করি নাই পড়ানোর জন্য। কমেন্ট করো। 20 এ কে কে অর্ঘ্য বিরোচন করেছে? এটা কবি কিভাবে অর্ঘ্য বিরোচন করবে? মানে বসন্ত আসছে মানে প্রকৃতিতে ফুল ফুটছে, ওই বিষয়টাকে স্মরণ করে। তো মানে বসন্ত ছাড়া তো প্রকৃতিকে কেউ অর্ঘ্য বিরোচন করতে পারে না। এটার আনসার হবে বসন্ত। তোমরা বুঝেছো কিনা আজকের ক্লাসটা? তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে? তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও। তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে? তোমরা কবিতা বুঝতে পেরেছো কিনা? তোমাদের অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে জানাও। যে কোনো বিষয়ে প্রশ্ন থাকতে পারে, তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাও। আমরা আজকের ক্লাসে একবারে শেষ প্রান্তে চলে আসছি। আর এই কবিতার উপরে মমিতা আরেকটি ক্লাস নেবে, হ্যাঁ দুটি ক্লাস নেবে। দুটি ক্লাস নিয়ে তোমার এই কবিতাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে ম্যাডাম কেমন ক্লাস নিয়েছে, ক্লাসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও। আর তোমাদের এইচএসসি 26-27 জন্য কিন্তু আমাদের কামব্যাক কোর্স চালু হচ্ছে এবং আমরা ফ্রি ক্লাস দিচ্ছি। 10টি ক্লাস ফ্রি থাকবে, এরপর আমরা পেইড বেসের ক্লাসে চলে যাব। তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবে, এখন 1500 টাকা কোর্স ফি, তার মধ্যে 500 টাকা এখন ডিসকাউন্ট আছে, অর্থাৎ 1020 টাকায় তুমি এখন ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাকে আমার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বার আমাকে নক দাও। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের জন্য। ম্যাম অনেক আচ্ছা ধন্যবাদ। আচ্ছা গুড, আচ্ছা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ম্যাম, আপনি অনেক সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা অরিত্র সাহা মুগ্ধ বলেছে নমস্কার ম্যাডাম। নমস্কার, কেমন আছো তুমি জানাও। তোমার ভাই? আচ্ছা আচ্ছা গুড, নাম কি ওর? অরিত্র সাহা। আচ্ছা অরিত্র সাহা, গুড, থ্যাংক ইউ অরিত্র। তুমি কেমন আছো ভাইয়া? এগুলো উত্তর দাও। আচ্ছা ম্যাম অনেক ধন্যবাদ। সিয়াম তোমাকেও ধন্যবাদ ক্লাসটি করার জন্য। নেক্সট ক্লাস অবশ্যই থাকবে এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ক্লাস। মৌ বলেছে থ্যাংক ইউ মৌ। আচ্ছা শোনো, আমরা আসলে তোমাদেরকে এমন ভাবে পড়াচ্ছি, আমাদের টার্গেটটা হলো এইচএসসি তে ভালো করে অ্যাডমিশনে এগিয়ে যাওয়া। তুমি দেখতে পাচ্ছ যে
গতকালকে কিন্তু আমি ইংরেজি ক্লাস নিয়েছি, আমি এমন ভাবে পড়িয়েছি এইচএসসিও কভার হবে, অ্যাডমিশনও কভার হয়ে যাচ্ছে, তাই না বলো? সো আগামীকাল সন্ধ্যা 7টায় আইসিটি ক্লাস হবে। আরেকজন ম্যাডাম আসবেন, সারপ্রাইজিং ম্যাডাম, আরেকজন ম্যাডাম, অসাধারণ ম্যাডাম। দেখতেও অসাধারণ কিনা সেটা না, পড়াবে অসাধারণ, ক্লাস নিব অসাধারণ। এবং কি বলতো, ঢাকার সিটির মধ্যে অন্যতম আমরা জানি ভালো কলেজ হোলি ক্রস কলেজ, তোমরা জানো এই হোলি ক্রস কলেজেরই একসময় টপার ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই ভালো পজিশন করেছে। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাস তাকে নিয়ে আসবো। সবাই করবো আগামীকাল সন্ধ্যা 7টায়। ম্যাম আপনি কেমন আছেন? আমি ভালো আছি অনন্ত, তুমি কেমন আছো জানাও। লামিয়া, তোমার নাম তো আমি বলেছি, তুমি তো আনসার করেছিলে, সঠিক উত্তর আচ্ছা, দিয়েছো। এটার উত্তরটা দাও। ক্লাস করব নাকি ম্যামকে? আচ্ছা, ক্লাস করবা নাকি আমাকে দেখবা? ক্লাসের সময় ক্লাসই করবা, আমাকে দেখা লাগবে না, না বোর্ডের দিকে আমি তাকাও। আমি এটা দ্বিমত, দুইটাই করতে হবে। ম্যাডামের দিকে না দেখলে তুমি ক্লাস করবে কেমনে? তুমি ক্লাসের দিকে তাকালে তো ম্যাডামের দিকে চোখ যাবে, যাবে তো? কিন্তু ম্যাডামকে দেখতে হবে শ্রদ্ধার চোখে, বড় বোনের চোখে এবং শিক্ষক বা শিক্ষিকার চোখে। ক্লিয়ার? দ্যাটস দ্য মেসেজ। ওকে আচ্ছা, ম্যাম, আপনি অনেক সুন্দর বলছেন, দেখো তুমি অনেক সুন্দর বলো। থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাম, অনেক ভালো লাগছে ক্লাস করে। আপনি কোন সাবজেক্টে পড়েন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4th ফাইনাল ইয়ার পরে। ম্যাডাম কিন্তু চমৎকার গান গাইতে পারে। আচ্ছা, একটা ক্লু তোমাকে দিলাম, ম্যাডাম কিন্তু নেক্সট ক্লাসে গান শোনাবেন, একটা নেক্সট ক্লাসে। আচ্ছা, তোমরা যদি অনেকে থাকো, আমি গান শোনাবো। যদি অনেক পার্টিসিপেট থাকে, দেন কিছু কিছু বলা হয়নি, ম্যামের জন্য এতক্ষণ লাইভে ক্লাস করলো। আচ্ছা, মুজাহিদ বলেছে ভাই সবাই তো বলো ম্যাম কেমন আছেন, ম্যাম কেমন আছেন, আপনাকে তো সবাই ভুলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, আমি ভালো আছি, তোমরা ভালো আছো নাকি? ম্যাম আমার নামটা বলেন। আচ্ছা, নাজমুল হোসেন। ভালো মতো পড়াশোনা করবা। ওকে, তাহলে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামীকাল সন্ধ্যা 7টায় আমাদের আইসিটি ক্লাস হবে। চ্যাপ্টার 1 এক ক্লাস, আইসিটি চ্যাপ্টার 1 শেষ ইনশাআল্লাহ। কারা কারা ক্লাস করবো সব একটু কমেন্ট করো, সব একটু কমেন্ট করো। আগামীকালকে কারা কারা ক্লাস করবা? আগামীকাল সন্ধ্যা 7টা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও তুমি বসো এখানে। ওকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। আমাদের এই কোর্সে ভর্তি চলছে, যারা ভর্তি হতে চাও আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চটুকু সাপোর্ট তোমাকে দিব। আচ্ছা ভাইয়া জিতছে, হ্যাঁ আমাদের সব টিচারই ভালো, এজন্য তোমরা জিতে যাওয়া মানে আমার জিতে যাওয়া। আচ্ছা ম্যাম একটা গান শোনান, পরে গান শোনাবে, আমি করবো, হ্যাঁ অবশ্যই ক্লাস করবো। আচ্ছা তাহলে আগামী ক্লাস অবশ্যই আগামীকাল সন্ধ্যা 7টায় কিন্তু তোমরা ক্লাস করবা। ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি ক্লাস মিস করো তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। আমরা একটা না এক সপ্তাহ ক্লাস নিচ্ছি, আর হচ্ছে এভাবে আমাদের প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু ক্লাস হবে একেবারে। বাংলা, আইসিটি, ইংরেজি, দেন তোমাদের ইকোনমিক্স, গ্রুপস এর সাবজেক্ট গুলো আছে, এগুলোর জন্য কিন্তু আমরা ক্লাস দিব। সবার কমেন্ট দেখেন, আমার কমেন্ট দেখেন না। এই যে মুরাদ এখন দেখলাম তো, আমি করবো, অবশ্যই করবা। আগামীকাল সন্ধ্যা 7টায় সবাই ক্লাস করবে কিন্তু আমি তাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাকো, আমি তাকবো, ঠিক আছে তুমি তাকো ভাইয়া, ক্লাস করবো। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামীকাল সন্ধ্যা 7টায় ইমন স্যার পেজে আইসিটি ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।